আজকে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। দেখো, রাসায়নিক বন্ধন কাকে বলে? যোজন কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে সংশ্লিষ্ট পরমাণুগুলির মধ্যে সৃষ্ট আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে দুটো পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাসটা কিভাবে লাভ হতে পারে? একটা হতে পারে যে পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন গ্রহণ বা সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বর্জনের মাধ্যমে, অর্থাৎ একটা পরমাণু সর্ববহিস্থ কক্ষ থেকে অপর পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের স্থানান্তরণের মাধ্যমে। দ্বিতীয় হতে পারে যে দুটো পরমাণু থেকে সমান সংখ্যক ইলেকট্রন এসে একটা ইলেকট্রন জোড় গঠন হবে এবং সেই ইলেকট্রন জোড়কে উভয় পরমাণুই সমানভাবে ব্যবহার করবে। এবং 3 নম্বর, একটা পরমাণু থেকে দুটো ইলেকট্রন আসবে এবং সেই দুটো ইলেকট্রনকে উভয় পরমাণুই সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ রাসায়নিক বন্ধন 3 প্রকার। 1 নম্বর হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, আয়নিক বন্ড। 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এবং 3 নম্বর হচ্ছে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড বা রেটিভ বন্ড। এবার দেখো তড়িৎযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। তড়িৎ ধনাত্মক পরমাণু এবং তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলে। দেখো, একটা তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং সেই ইলেকট্রন একটা তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো বিপরীত তড়িৎধর্মী আয়ন স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন NaCl। দেখো, সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। আমি যদি কোন কক্ষে কটা ইলেকট্রন আছে এই অনুযায়ী লিখি তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 2 8 1। তাহলে বাইরের কক্ষের একটা ইলেকট্রন বর্জন করলে 2 8 নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং Na+ উৎপন্ন হবে। আর সেই ইলেকট্রনটা ক্লোরিন যদি গ্রহণ করে, আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লিখছি তারপর বলছি। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এটা হচ্ছে 2 8 7। সোডিয়াম থেকে যে একটা ইলেকট্রন বেরোবে সেটা ক্লোরিন যদি গ্রহণ করে তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হবে, অর্থাৎ ক্লোরিন নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। দেখো, আমি ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে অর্থাৎ লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে এটাকে দেখাচ্ছি। সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে 2 8 1। এই একটা ইলেকট্রন এখানে ডটের মাধ্যমে দেখানো হয়েছে। ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন রয়েছে 1 2 3 4 5 6 7 2 8 7। এই একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। তাহলে সোডিয়াম
তাহলে 2 8 এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে এবং ক্লোরিন এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে Cl- তৈরি হলো 2 8 8 এরও অষ্টপূর্তি ঘটেছে এবং সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এবার এই দুটো বিপরীতধর্মী আয়ন, বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন, এরা পরস্পর যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করবে। এটা হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ এবং এর ফলে শক্তি নির্গত হবে। এইভাবে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ গঠিত হয়। এটাকে আমি এভাবেও লিখতে পারি যে n সংখ্যক সোডিয়াম থেকে n সংখ্যক Cl- এখান থেকে Na Cl- হোল n প্লাস শক্তি, অর্থাৎ NaCl এর একটা সুস্থিত কেলাস গঠন হলো এবং শক্তি নির্গত হলো। এবার দেখব সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড কিভাবে তৈরি হয়। দুটো পরমাণু থেকে সমান সংখ্যক ইলেকট্রন এসে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠিত হয় এবং সেই ইলেকট্রন জোড় উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে যে বন্ধন, যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এভাবে একই মৌলের পরমাণুর মধ্যে যখন সমযোজী বন্ধন গঠিত হয় তখন সমযোজী মৌলের অণু তৈরি হয়, যেমন H2 N2 O2 Cl2 ইত্যাদি। এবং বিভিন্ন মৌলের পরমাণু যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন সমযোজী যৌগের অণু তৈরি হয়, যেমন উদাহরণ HCl NH3 H2O ইত্যাদি। সমযোজী বন্ধন তিন প্রকার হতে পারে: সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন। দেখো সমযোজী এক বন্ধন। সমযোজী এক বন্ধনকে এইভাবে একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে এভাবে দেখানো হয়। দুটো পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় যখন সমভাবে ব্যবহারের ফলে সমযোজী বন্ধন গঠিত হয় তখন তাকে সমযোজী এক বন্ধন বলে। যেমন H2, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে এবং প্রত্যেকটা হাইড্রোজেনের বাইরের পক্ষে একটা করে ইলেকট্রন রয়েছে এবং এই ইলেকট্রন দুটো ইলেকট্রন জোড় গঠন করছে এবং সেই ইলেকট্রন জোড়টা উভয় হাইড্রোজেন পরমাণু সমানভাবে ব্যবহার করবে আর তার ফলে দুটো হাইড্রোজেন পরমাণু নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে দুটো একটা ইলেকট্রন জোড় তৈরি হয়েছে যেখানে দুটো ইলেকট্রন আছে এবং প্রত্যেকটা হাইড্রোজেন সেটা ব্যবহার করছে এবং এই একটা ইলেকট্রন জোড় যে বন্ডটা তৈরি করছে সেটা হচ্ছে সমযোজী এক বন্ধন। এভাবে H2 তৈরি হচ্ছে। এবার দেখব সমযোজী দ্বিবন্ধন কাকে বলে। যখন দুটো পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহারের ফলে সমযোজী বন্ধন তৈরি হয় তখন তাকে বলা হয় সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধনকে এভাবে ডাবল বন্ডের মাধ্যমে লেখা হয়। উদাহরণ O2, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, এর ইলেকট্রন বিন্যাস 2 6, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। দুটো ইলেকট্রন পেলে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে দুটো অক্সিজেন, আমি লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে দেখাচ্ছি। ইলেকট্রনগুলো দেখো 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে রয়েছে। আরেকটা অক্সিজেনেরও 6টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে রয়েছে। এখানে দুটো ইলেকট্রন জোড় গঠিত হবে এবং সেই দুটো ইলেকট্রন জোড় দুটো অক্সিজেন পরমাণু সমানভাবে ব্যবহার করবে। এর ফলে সমযোজী দ্বিবন্ধন তৈরি হবে। এভাবে O2 তৈরি হচ্ছে।
সমযোজী ত্রিবন্ধন ট্রিপল বন্ড এভাবে দেখানো হয়। যখন দুটো পরমাণুর মধ্যে তিনটে ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহৃত হয় তখন সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। উদাহরণ N2। নাইট্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, তাহলে সর্ববহিস্থ কক্ষে 3টে ইলেকট্রন পেলে এর নাইট্রোজেনের অষ্টক পূর্তি ঘটবে। দেখো লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে দেখাচ্ছি। আরেকটা নাইট্রোজেনেরও বাইরের কক্ষে 5টা ইলেকট্রন রয়েছে এবং এখানে 3টে ইলেকট্রন জোড় গঠিত হবে, আর সেই ইলেকট্রন জোড় দুটো নাইট্রোজেনই সমানভাবে ব্যবহার করবে এবং এর ফলে এদের মধ্যে সমযোজী ত্রিবন্ধন গঠিত হয়। এভাবে N2 অণু গঠন হচ্ছে। আরেকটা উদাহরণ দিচ্ছি যেখানে আলাদা আলাদা মৌলের পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়েছে, যেমন H2। অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে তো একটা ইলেকট্রন রয়েছে। অক্সিজেনের 1 2 3 4 5 6, আর একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এর ক্ষেত্রে 2 6, এর ক্ষেত্রে অনলি 1, এটার ক্ষেত্রে অনলি 1। এবারে এভাবে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং অক্সিজেনের একটা ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন জোড় গঠিত হবে এবং সেটা উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করবে। তাহলে হাইড্রোজেনেরও নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ হলো, এই হাইড্রোজেনেরও নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ হলো এবং অক্সিজেনও এই ইলেকট্রনগুলোকে, এই দুটো ইলেকট্রন মানে এই ইলেকট্রন জোড় এবং এই ইলেকট্রন জোড়, এই দুটো ইলেকট্রন জোড়কে ব্যবহার করবে। এর ফলে অক্সিজেনেরও 1 2 3 4 5 6 7 8 বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হলো এবং এও নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো এবং এখান থেকে জলের অণু গঠিত হলো। এখানে এগুলো হচ্ছে সমযোজী বন্ধন, আর যে ইলেকট্রনগুলো এখানে রয়েছে এগুলো হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রনস বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে আমরা দেখলাম কিভাবে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। এবার দেখো অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড কিভাবে তৈরি হয়। দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণু থেকে দুটো ইলেকট্রন আসে, অর্থাৎ একটা পরমাণু দুটো ইলেকট্রন ডোনেট করে এবং উভয় পরমাণু সেই ইলেকট্রন দুটোকে সমানভাবে ব্যবহারের মাধ্যমে যে বন্ধন, যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে বলা হয় অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। এখানে এই ডোনার অ্যাকসেপ্টর সম্পর্কের মাধ্যমে এই বন্ধন গঠিত হয় বলে এটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় কোঅর্ডিনেশন বা সমন্বয়। অর্থাৎ একটা পরমাণু দুটো ইলেকট্রন দান করছে, তার মানে সে হচ্ছে ডোনার, এবং অন্য পরমাণুটা সেই ইলেকট্রনগুলো গ্রহণ করছে, সে হচ্ছে অ্যাকসেপ্টর, এবং সেই ইলেকট্রন দুটোকে উভয় পরমাণুই সমানভাবে ব্যবহার করছে। অর্থাৎ এখানে এই অসমযোজী বন্ধনের ক্ষেত্রে পোলারিটি দেখা যাবে, কারণ যখনই একটা পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে তাহলে সেই পরমাণুটা পজিটিভ চার্জগ্রস্ত আয়নে পরিণত হবে এবং যে পরমাণুটা সেই ইলেকট্রনটা গ্রহণ করবে সে নেগেটিভ তড়িৎগ্রস্ত আয়নে পরিণত হবে। অর্থাৎ এই অসমযোজী বন্ধন হচ্ছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের একটা মাঝামাঝি অবস্থা। উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে যে যুত যৌগ তৈরি হয় সেখানে একটা অসমযোজী বন্ধন গঠিত হয় এবং এইভাবে অ্যারো দিয়ে সেই অসমযোজী বন্ধনটা দেখানো হয়। আমি ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে দেখাচ্ছি। নাইট্রোজেনের সঙ্গে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয় তখন সেখানেও সমযোজী বন্ধন গঠিত হয়। নাইট্রোজেনের বাইরে 5টা ইলেকট্রন থাকে, কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে 2 5
ইলেকট্রন জোড়টা থাকে। এবং বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে 2 3 বাইরের পক্ষে 3টে ইলেকট্রন রয়েছে, আর ফ্লুরিনের ক্ষেত্রে বাইরের পক্ষে 7টা ইলেকট্রন থাকে। এদের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কি রকম হয়? ফ্লুরিনের 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটা বোরনে, ফ্লুরিনে 1 2 3 4 5 6 7। এবারে নাইট্রোজেনের এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ারটা রয়েছে সেটা বোরনকে ডোনেট করছে। নাইট্রোজেনের কিন্তু অষ্টক পূর্তি হয়েই রয়েছে, কারণ 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন রয়েছে। বোরনের ক্ষেত্রে 1 2 3 4 5 6টা ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন পেলে এর অষ্টক পূর্তি ঘটবে। এবং এই ইলেকট্রনগুলো দেওয়ার পরে এই ইলেকট্রন দুটোকে দুজনেই সমানভাবে ব্যবহার করবে। তাহলে এখানে একটা করে সমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে NH3 তে। এখানে লোন পেয়ার অফ ইলেকট্রনসটা ডোনেট হয়েছে। বোরনের ক্ষেত্রেও এখানে BF3 এর সমযোজী বন্ধনগুলো দেখালাম, এবং এই যে অ্যারো দিয়ে যে বন্ধনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অসমযোজী বন্ধন, এবং এটা হচ্ছে NH3 BF3 এর যুক্ত যৌগ তৈরি হলো, এবং এখানে একটা অসমযোজী বন্ধন রয়েছে। এবার আমরা আলোচনা করব ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি নিয়ে। দেখো, গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হয়ে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই কেলাসের ল্যাটিস শক্তি বলা হয়। একে ইউ দ্বারা লেখা হয়। তাহলে M প্লাস গ্যাসিয়াস, এটা হচ্ছে একটা গ্যাসীয় ক্যাটায়ন। A মাইনাস গ্যাসিয়াস, এটা হচ্ছে একটা গ্যাসীয় অ্যানায়ন। এখান থেকে তৈরি হচ্ছে M প্লাস A মাইনাস একটা আয়নীয় কেলাস, এবং শক্তি নির্গত হচ্ছে ইউ। এই ইউটাই হচ্ছে ল্যাটিস এনার্জি। ল্যাটিস শক্তির মান যত বেশি হবে আয়নীয় বন্ধন এবং কেলাস তত বেশি স্থায়ী হবে। এবার দেখো বর্নল্যান্ডের ইকুয়েশন। বর্নল্যান্ডের সমীকরণের মাধ্যমে ল্যাটিস শক্তির থিওরিটিক্যাল ভ্যালু ক্যালকুলেট করা যায়। সমীকরণটা হচ্ছে U সমান মাইনাস A E স্কয়ার Z প্লাস Z মাইনাস N বাই R ইন্টু 1 মাইনাস 1 বাই N। এখানে U হচ্ছে ল্যাটিস শক্তি, A মেডেলার কনস্ট্যান্ট বা মেডেলার ধ্রুবক, E হচ্ছে ইলেকট্রনের আধান, আচ্ছা Z প্লাস হচ্ছে ক্যাটায়নের আধানের পরিমাণ, Z মাইনাস হচ্ছে অ্যানায়নের আধানের পরিমাণ, স্মল n হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় বর্ন এক্সপোনেন্ট। ক্যাপিটাল N হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এবং R হচ্ছে কেলাসে অবস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্ব। তাহলে এটা হচ্ছে বর্নল্যান্ডের ইকুয়েশন। ল্যাটিস শক্তি হচ্ছে প্রপোর্শনাল টু Z প্লাস Z মাইনাস, এবং ল্যাটিস শক্তি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R, অর্থাৎ
ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু আয়নীয় চার্জের গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্ব। এই দুটো বিষয়ের উপর ল্যাটিস শক্তি নির্ভর করে। কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো। প্রথমে যেটা বলছি যে ল্যাটিস শক্তি আয়নীয় চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ আয়নীয় চার্জের গুণফল যদি বেশি হয় তাহলে ল্যাটিস শক্তিটাও বেশি হবে। যেমন দেখো, ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস শক্তি NaF এর ল্যাটিস শক্তির তুলনায় বেশি হয়। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যে ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে, ক্যালসিয়াম 2+ আর O2-, তাহলে এখানে Z+Z- হচ্ছে 4। আর NaF এর ক্ষেত্রে Na+F-, এখানে 1 +1 -1, তাহলে Z+Z- হচ্ছে 1। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে +2 -2, ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জ, সেজন্য তাদের গুণফলটা বেশি। NaF এর ক্ষেত্রে তাদের গুণফলটা কম, অর্থাৎ যেহেতু U is proportional to Z+Z- এবং U এখানে Z+Z- টা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে বেশি, তাহলে U এখানে বেশি হবে, অর্থাৎ U of calcium oxide is greater than U of NaF। দ্বিতীয় যে ফ্যাক্টরটা রয়েছে সেটারও একটা উদাহরণ দিচ্ছি, এখানটা লিখছি আমি। KF এর ল্যাটিস শক্তি U of KF greater than U of Ki। KF এর ল্যাটিস শক্তি Ki এর ল্যাটিস শক্তির থেকে বেশি। আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা গ্রুপ বরাবর রয়েছে। পর্যায় সারণী চ্যাপ্টারে আমরা পড়েছি যে শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আয়নীয় ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে F- এর তুলনায় I- এর ব্যাসার্ধ বেশি হবে এবং আকারও সেজন্য বৃদ্ধি পাবে, এবং এর ফলে কি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব অর্থাৎ Rটা বৃদ্ধি পাবে। R যদি বেড়ে যায় তাহলে Uটা কমে যাবে, ল্যাটিস শক্তি কমে যাবে। সেজন্য KF এর ক্ষেত্রে ল্যাটিস শক্তি বেশি হয় এবং Ki এর ল্যাটিস শক্তি কম হয়। এরকম আরো একটা ল্যাটিস শক্তির ক্রম, যেমন LiF greater than NaF greater than KF greater than RBF greater than CSF, সিজিয়াম ফ্লুরাইড। এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরাও গ্রুপ বরাবর উপর থেকে নিচে আছে এবং উপর থেকে নিচে এদের ব্যাসার্ধ ক্রমশ বাড়ছে। ব্যাসার্ধ বাড়ার ফলে এদের আকারগুলো বৃদ্ধি পাচ্ছে এবং আরটাও বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পাচ্ছে বলে আস্তে আস্তে ল্যাটিস শক্তিটা উপর থেকে নিচে কমছে। এই জন্য এদের ল্যাটিস শক্তির ক্রমটা এটা হবে। এবার দেখো বর্ন-হেবার সাইকেল। বর্ন-হেবার সাইকেলের মাধ্যমে কিভাবে ল্যাটিস শক্তির মান নির্ণয় করা যায়। এভাবে ল্যাটিস শক্তির মান নির্ণয়ের ক্ষেত্রে আয়নীয় কেলাসের গঠন প্রক্রিয়া দুটো আলাদা উপায়ে দেখানো হয়। একটা উপায়ে সরাসরি মৌলগুলোর সংযোগের ফলে আয়নীয় কেলাসটা গঠিত হয় এবং সেক্ষেত্রে একটা আয়নীয় কেলাস গঠনের গঠনতাপ পাওয়া যায়, এবং দ্বিতীয় উপায়ে স্টেপ ওয়াইজ আয়নীয় কেলাসটা গঠিত হয় এবং হেসের সূত্র অনুযায়ী এই প্রত্যেকটা স্টেপে যে তাপের পরিবর্তন হয় সেটা এই সরাসরি সংযোগের ফলে যে গঠন তাপ রয়েছে সেইটার সমান হয়, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে যে তাপের পরিবর্তন হয়েছে তাদের সমষ্টির সমান হয়। আমি একদম NaCl এর ল্যাটিস শক্তি নির্ণয় কি করে করা যায় এই উদাহরণটা দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো Na সলিড প্লাস হাফ Cl2 গ্যাসিয়াস, এখান থেকে NaCl এর আয়নীয় কেলাস তৈরি হচ্ছে। এক্ষেত্রে যে গঠনটা সেটাকে আমি লিখছি ΔH ফরমেশন। এটা হচ্ছে সরাসরি সংযোগের ফলে আয়নীয় কেলাসটা গঠিত হয়েছে। এবার স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। Na সলিড স্টেটে আছে, অর্থাৎ কঠিন অবস্থা থেকে এটাকে গ্যাসীয় অবস্থায় আনা হচ্ছে। এক্ষেত্রে এনথালপিটা হচ্ছে
বর্জন করে Na প্লাস গ্যাসিয়াস তৈরি হচ্ছে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস তৈরি হচ্ছে। এক্ষেত্রে যে এনথালপি সেটাকে বলা হয় আয়নাইজেশন এনথালপি, আই দিয়ে লিখছি। এবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো Cl2 রয়েছে, অর্থাৎ আণবিক ক্লোরিন থেকে আমরা পারমাণবিক ক্লোরিনে আসব। তাহলে Cl2 থেকে Cl গ্যাসিয়াস, এবং এটার জন্য যে এনথালপি সেটা হচ্ছে ডেল H ডিসোসিয়েশন, হাফ ডেল H ডি। এখানে ক্লোরিনে একটা ইলেকট্রন যোগ হয়ে Cl মাইনাস তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে যে এনথালপি এটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি, এটাকে আমি ই দিয়ে লিখছি। এবার এই দুটো থেকে NaCl কেলাসটা তৈরি হচ্ছে, এবং যে শক্তিটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে ইউ, অর্থাৎ ল্যাটিস শক্তি। তাহলে হেসের সূত্রানুযায়ী আমরা কি লিখব? ডেল H ফরমেশন, সরাসরি সংযোগের ফলে NaCl গঠন হয়েছে, এবং সেক্ষেত্রে যে গঠনটা সেটা হচ্ছে ডেল H ফরমেশন। সেটা সমান প্রত্যেকটা স্টেপে যে তাপের পরিবর্তন হয়েছে বা যে এনথালপিগুলো রয়েছে সেগুলোর যোগফল। তাহলে ডেল H F সমান ডেল H S প্লাস I প্লাস হাফ ডেল H D প্লাস E প্লাস U। এখানে যদি ভ্যালুগুলো দেওয়া থাকে, এইগুলোর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে সহজেই ল্যাটিস শক্তির মানটা নির্ণয় করা যায়। আমি ভ্যালুগুলো পুট করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভ্যালুগুলো লিখেছি, এগুলো লিখে কিভাবে ক্যালকুলেশনটা হবে দেখাবো। যে ভ্যালুগুলোর আগে মাইনাস সাইন রয়েছে সেই প্রক্রিয়াগুলোতে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ তাপদায়ী প্রক্রিয়া। আর যে ভ্যালুগুলোর আগে প্লাস সাইন রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাপের শোষণ ঘটেছে। এবার আমি ভ্যালুগুলো লিখছি। ডেল H F মাইনাস 381.2, ডেল H S 108.4, I হচ্ছে 495.4, হাফ ডেল H D 120.9, E হচ্ছে এটা মাইনাস এন্ড প্লাস একসাথে হবে, মাইনাস হবে 348.6 প্লাস ইউ। এখান থেকে ইউটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে মাইনাস 757.3 কিলোজুল মোল ইনভার্স। এভাবে বন্ড হেবার সাইকেলের মাধ্যমে ল্যাটিস এনার্জি ভ্যালু নির্ণয় করা যায়, আর এটা হচ্ছে NaCl এর ল্যাটিস শক্তি। এবার দেখো এই ইউ এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্রক্রিয়াটা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ তাপদায়ী প্রক্রিয়া, এবং এক্ষেত্রে সুস্থিত কেলাস গঠিত হয়, সুস্থিত কেলাস। আর এই নেগেটিভ ভ্যালুটা যত বেশি হবে কেলাসটা তত বেশি সুস্থিত হয়, অর্থাৎ এই নেগেটিভ ভ্যালুটা বেশি হলে কেলাসটা সুস্থিত হওয়ার ফলে একে ভাঙাটা অনেক কঠিন হয়ে পড়ে, এবং সেই আয়নের কেলাসটা অনেক বেশি দৃঢ় হয় এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়।